আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি রোকসানা আমিম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। গ্যাস সংকট সমাধানে টেলিফোনে তারেক রহমানকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর। এলএনজি আমদানিতে আলোচনা চলছে জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী। জ্বালানি সংকটে $350 মিলিয়ন রপ্তানি পণ্য উৎপাদনে অনিশ্চয়তা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও গ্যাস উত্তোলনের কথা বলছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ জাপান কৌশলগত সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ, বিনিয়োগ বাড়াতে আহ্বান, আগ্রহী হলে নারায়ণগঞ্জের মতো আরেকটি শিল্প পার্ক স্থাপনে সহযোগিতার প্রতিশ্রুতি। এবং শ্রমবাজার খুলতে মালয়েশিয়ায় প্রবাসী কল্যাণ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা। ফলপ্রসূ আলোচনার কথা বলছে কুয়ালালামপুর। দক্ষ মানব সম্পদ তৈরিতে কাজ করছে সরকার, জানালেন অর্থমন্ত্রী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গ্যাস সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিয়েছে মালয়েশিয়া। বিষয়টি নিয়ে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া মালয়েশিয়া থেকে দ্রুত এলএনজি আমদানিতে আলোচনা চলছে বলে জানান জ্বালানি প্রতিমন্ত্রী। বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনাল মেরামতে কাজ শুরু করছে বিদেশি বিশেষজ্ঞ টিম। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। প্রথম বিদেশ সফরে মালয়েশিয়াকে বেছে নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তখনই দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গভীরতার আঁচ করতে পারেন অনেকেই। বড় সংকটে সেই বন্ধু দেশের কাছেই সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। দেশের গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে টেলিফোনে কথা বলেন তিনি। আজকে বাংলাদেশ সময় দুপুর 2টায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছেন। বাংলাদেশের এই উদ্ভূত জ্বালানি সংকট মোকাবেলায় তার এবং তার দেশের সহযোগিতা কামনা করেছেন। জনাব আনোয়ার ইব্রাহিম মাননীয় প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন তার তরফ থেকে এবং তার দেশের তরফ থেকে এই সংকট নিরসনে যা কিছু করার সুযোগ করেছেন তিনি দ্রুততম সময়ের মধ্যে তার টিমের সাথে কথা বলবেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। জ্বালানি প্রতিমন্ত্রী জানান, গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়া সহ বেশ কয়েকটি দেশ থেকে দ্রুত এলএনজি আমদানির আলোচনা চলছে। মালয়েশিয়া থেকে আমরা এলএনজি আমদানির সুযোগ নিয়ে আমরা কাজ করছি। আমরা গতকাল বলেছিলাম মালয়েশিয়ান টিম কিন্তু এখনো এটা করছে এবং এটা তো একটা প্রক্রিয়ার ব্যাপার। এই প্রক্রিয়া কত দ্রুততম সময়ের মধ্যে আমরা সম্পন্ন করতে পারি, এছাড়াও বিকল্প কোনো পন্থা আছে কিনা যেখানে তাদের অভিজ্ঞতা দিয়ে তারা আমাদেরকে সহায়তা করতে পারে, তাদের পরামর্শ দিয়ে আমাদেরকে সহায়তা করতে পারে কিংবা তাদের রিসোর্সেস আমাদের সাথে শেয়ার করতে পারে। তিনি বলেন, গভীর সমুদ্রে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনাল FSRU বিদেশি বিশেষজ্ঞ দল মেরামতের কাজ শুরু করেছেন। 2 সপ্তাহের মধ্যে আগের মতোই গ্যাস পাওয়া যাবে। আমরা দুঃখ প্রকাশ করেছি এবং আমরা এই সংকট দ্রুততম সময়ের মধ্যে নিরসনের জন্য এই রিজিয়নের হেড আমরা তাদেরকে ডেকেছিলাম। তাদের ভাইস প্রেসিডেন্ট আজিজ কাশিম আমাদের এখানে এসেছিলেন। আমরা তাদের সাথে বিস্তারিত কথা বলেছি, তাদের কর্মপরিকল্পনা এবং আমাদের সমস্যাগুলো, আমাদের কনসার্নগুলো তাদের কাছে এক্সপ্রেস করেছি এবং তারা এই বিষয়টা উপলব্ধি করে এবং তারাও দুঃখ প্রকাশ করেছে এবং তারা যে সঠিক পথে তাদের সমস্যাটা সমাধান করবার চেষ্টা করেছে। ভবিষ্যতে FSRU নষ্টের কারণে বড় ধরনের ভোগান্তি রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। যে একটি রুটের উপর ডিপেন্ডেন্সি থাকলে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। গত 10 দিনে $350 মিলিয়ন রপ্তানি পণ্যের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ী নেতারা। বিকেএমএর সভাপতি মোহাম্মদ হাতেম জানান, গ্যাস সংকটে যথাসময়ে পণ্য রপ্তানিতে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সংকট সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও গ্যাস উত্তোলনের কথা জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তরিক ইসলামের রিপোর্ট। গ্যাস সংকটের বড় প্রভাব পড়েছে দেশের শিল্প খাতে। দিন কিংবা রাত অধিকাংশ সময় বন্ধ থাকছে সাভার ও আশুলিয়ার অধিকাংশ শিল্প কারখানা। অনেকে বাধ্য হয়ে বেশি মূল্যে গ্যাস কিনে কারখানা চালু রাখায় বেড়েছে উৎপাদন খরচ। অনিশ্চয়তা দেখা দিয়েছে পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে।
ব্যবসায়ীরা বলছেন গ্যাসের সরবরাহ স্বাভাবিক না হলে বিপাকে পড়বে দেশের শিল্প খাত। নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহে সরকারের দৃশ্যমান উদ্যোগের দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। আমরা কিন্তু উৎপাদন আমাদের বিশালভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, উৎপাদন করতে পারছি না। তাহলে উৎপাদন করতে পারছি না মানে আমি টাইমলি শিপমেন্ট করতে পারবো না। টাইমলি শিপমেন্ট করতে না পারলে আরেকটা বড় ধরনের খরচ নেমে আসে। বায়ার তখন বলে আমাকে এয়ার শিপমেন্ট করতে। তো এয়ার শিপমেন্ট করা মানে হচ্ছে আমার টোটাল ভ্যালুর 50 to 60% নাই, অথবা ডিসকাউন্ট। তো ডিসকাউন্ট দিলেও 25 থেকে 30% কমপক্ষে ডিসকাউন্ট দিতে হয়। এদিকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানান জ্বালানি বিশেষজ্ঞ। সংকট কাটাতে দিয়েছেন কূপ খননের পরামর্শ। এখানে ইনিশিয়ালি কিছু ইনভেস্টমেন্টের দরকার আছে এবং এখানে অনেক সময় হয় কি যে সরকার এইটাতে মনে করে রিস্কি, এখানে আমি একটা ড্রিলিং করব 100 কোটি টাকা দিয়ে পাবো না। কিন্তু আপনার এইখানে রিস্ক থাকলেও এই রিস্কটা জাস্টিফাইড, যে এখানে আমাদের যে ভূপ্রকৃতি, এখানে একটা ড্রিলিংয়ে না পাওয়া গেলে 5টা ড্রিলিং করলে 3টা ড্রিলিংয়ে পাওয়া যাবে। দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় অর্ধেক সরবরাহ হয় কক্সবাজারের দুটি ভাসমান এলএনজি টার্মিনালের মাধ্যমে। গত 21 তারিখে যান্ত্রিক ত্রুটির কারণে একটি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হলে অর্ধেকে নেমে আসে দেশের গ্যাস সরবরাহ। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ জাপান কৌশলগত অংশীদারিত্ব সুদৃঢ় এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে জাপানের প্রধানমন্ত্রী বিশেষ উপদেষ্টা ওনো ইয়োশিমাসার সাথে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী কথা বলেন। তারেক রহমান মানব সম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন খাতে দেশটির আরও সক্রিয় সহযোগিতা আশা করেন। জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী ও কৃষি শ্রমিক নেওয়ার জন্য প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় জাপানি বিনিয়োগ বাড়াতে আহ্বান জানান তিনি। জাপান আগ্রহী হলে নারায়ণগঞ্জের 2,500-এর মতো আরও একটি শিল্প পার্ক স্থাপনের সরকার সহযোগিতা করবে বলেও জানান প্রধানমন্ত্রী। বৈঠকে আগামী 16 ডিসেম্বরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের উদ্বোধন এবং ম্যাশ র্যাপিড ট্রানজিট MRT প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। এই সময় অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা উপস্থিত ছিলেন। জাপানের প্রতিনিধি দলে ছিলেন দেশটির সহকারী ভাইস মিনিস্টার নাকায়ামা রিয়েকো এবং বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত সাইদা সিনিচ। দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিন তৈরিকারকদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভায় এই দুটি মেশিন ব্যবহার উপযোগী ও বাজারজাতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি। সভায় সংশ্লিষ্টরা চিকিৎসা যন্ত্র ও দুটি কার্যকারিতা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। এছাড়া প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা, মান যাচাই এবং উৎপাদনেও সহযোগিতা দেয়া হবে। সভায় জানানো হয়, দেশে উৎপাদিত হওয়ায় যন্ত্র দুটি তুলনামূলক কম খরচে বাজারজাত করা সম্ভব, যা স্বাস্থ্য সেবাকে সাশ্রয়ী করতে ভূমিকা রাখবে। বিশেষজ্ঞরা জানান, ভেন্টিলেটর মেশিনটি গুরুতর শ্বাসতন্ত্রের রোগীদের জীবন রক্ষাকারী চিকিৎসার সরঞ্জাম। এদিকে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন তারেক রহমান। এ সময় মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন তিনি, যেখানে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণীকক্ষে উপস্থিতি, কার্যকর পাঠদান, শিক্ষকদের যুগোপযোগী প্রশিক্ষণ, প্রযুক্তি নির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং প্রশাসনিক জবাবদিহিতা আরও শক্তিশালীর বিষয় বিশেষ গুরুত্ব পায়। মালয়েশিয়ার সঙ্গে শ্রমবাজার উন্মুক্তকরণ ইস্যুতে দেশটির মানব সম্পদ মন্ত্রী আর রামানানের সঙ্গে বৈঠক করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক। মঙ্গলবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় এই বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিনও উপস্থিত ছিলেন। পরে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী বলেন, বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। শ্রমবাজার কিভাবে এবং কোন প্রক্রিয়ায় উন্মুক্ত করা হবে সে বিষয়ে উভয় পক্ষ বিস্তারিত আলোচনা করেছে। তিনি জানান, শ্রমবাজার চালুর বিষয়ে দুই দেশ নীতিগত সমঝোতায় পৌঁছেছে। আগামী কয়েকদিনের মধ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আলোচনা শেষে শ্রমবাজার চালুর বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।
আগের সমঝোতা স্মারক MOU সংশোধনের বিষয়ে আরামানান বলেন, বর্তমান MOUর মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত থাকায় এটি সংশোধনের প্রয়োজন নেই। সরকার দক্ষ মানব সম্পদ তৈরি ও বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর ঢাকা ক্লাবে চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি আয়োজিত সেমিনারে তিনি কথা জানান। দিনব্যাপী সেমিনারের প্রথম সেশনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়া বাংলাদেশের উন্নয়নে নির্ভরযোগ্য অংশীদার। আগামীতে যুগোপযোগী শিক্ষার প্রসারেও পাশে থাকবে দেশটি। সাজ্জাদ জাহানের রিপোর্ট। বাংলাদেশ মালয়েশিয়ার যৌথ উদ্যোগে শিক্ষা দক্ষতা ও কর্মসংস্থান নিয়ে রাজধানীর ঢাকা ক্লাবে সেমিনারের আয়োজন করে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ও মালয়েশিয়ান হেল্প ইউনিভার্সিটি। With our presence and later on other Malaysian institutions here, বক্তারা জানান, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় সৃজনশীল শিক্ষা পদ্ধতির মাধ্যমে কর্মদক্ষতা অর্জনের বিকল্প নেই। Toward the human capital intelligence platform and toward a scalable AI-enabled model that could one day inform a future national skills recognition and employability platforms for Bangladesh. Beginning with our AI and semiconductor adjustment certification programs in direct partnership with Help University Malaysia. সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, যুগোপযোগী শিক্ষার প্রসারে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ ও মালয়েশিয়া। The Ministry of Foreign Affairs stands ready to extend the necessary support to constructive initiatives that further strengthen Bangladesh-Malaysia cooperation in education, skills development and human resource development. অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, দক্ষতার অভাবে বিনিয়োগের সুফল মিলছে না, তাই কর্মসংস্থান সৃষ্টিতে দক্ষতা উন্নয়নের তাগিদ দেন তিনি। We have had skill centers in Bangladesh for a long time. Every district has a skill development center without any outcome. Sorry to say this, no outcome. And the people, those who came out of this skill development, I think most of them are not employable. So now we are looking at the market-based skill development. সেমিনারে শিক্ষার্থীদের মান উন্নয়নে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, মালয়েশিয়ান হেল্প ইউনিভার্সিটি ও ইউসেপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। Bangladesh and Malaysia have enjoyed a long-standing friendship, সাজ্জাদ জাহান, ATN বাংলা, ঢাকা। and people-to-people connectivity. বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার প্রথমবারের মতো বঙ্গভবনে অফিস করেন তিনি। সকাল 11:08 বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায়। PGR এর পক্ষ থেকে দেয়া হয় গার্ড অব অনার। পরে রাষ্ট্রপতির সামরিক সচিব, PGR কমান্ডার সহ বঙ্গভবনের জনবিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুল দিয়ে হাফিজ উদ্দিন আহমদকে স্বাগত জানান। আনুষ্ঠানিকতা শেষে নিজ কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন রাষ্ট্রপতি। প্রথম কর্মদিবসে কয়েকটি সারসংক্ষেপ বাণী ও সরকারি নথিতে সই করেন তিনি। এছাড়াও বঙ্গভবনে ক্রেডেনশিয়াল ও দরবার হল, তোষাখানা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। দিনের নির্ধারিত কর্মসূচি শেষে বঙ্গভবন থেকে সংসদ ভবনের নিজ বাসভবনে ফিরে আসেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। তফসিলের দিনক্ষণ চূড়ান্ত না হলেও রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন প্রস্তুত বলে জানিয়েছেন CSC AMM নাসির উদ্দিন। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সাথে বৈঠক শেষে তিনি বলেন, রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থী না থাকলে একক প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করবে ইসি। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। 5 বছর মেয়াদ থাকলেও 3 বছর 3 মাস পর 24 জুলাই রাষ্ট্রের সর্বোচ্চ পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর থেকেই শুরু হয় পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি। রীতি অনুযায়ী প্রথম আনুষ্ঠানিকতা হিসেবে সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সাথে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বৈঠক শেষে তিনি জানান, সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা প্রেরণ, তফসিল ঘোষণা, মনোনয়নপত্র দাখিল ও সবশেষ নির্বাচন পরিচালনায় প্রস্তুতি নিচ্ছে কমিশন। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আমরা আলোচনা করেছি, প্রাথমিক আলোচনা হয়েছে। দিনক্ষণ এখনো ঠিক হয় নাই, আপনারা এটা যথাসময়ে জানতে পারবেন।
সূর্য উঠলে আপনারা সবাই দেখতে পাবেন। সংবিধানে রাষ্ট্রপতি পদত্যাগের 90 দিনের মধ্যে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। এক্ষেত্রে সংসদ অধিবেশন না থাকলেও বিকল্প ব্যবস্থা রয়েছে বলে জানান সিইসি। ভোটার তালিকা হয়েছে, ভোটার তালিকা নিয়ে বলেছে আমরা চিঠি দিয়েছি, ওনারা আমাদের কাছে ভোটার তালিকাটা দিবেন, দিলে এটা যত দ্রুত সম্পর্ক ওনারা দিবেন। আমরা আজকে চিঠিটা দিয়েছি ওনাকে। সংসদ থাকলেও অসুবিধা নেই, না থাকলেও অসুবিধা নেই। না থাকলে কিভাবে হবে এটা আইনের মধ্যে বলা আছে। একাধিক প্রার্থী না থাকায় 1991 সালের পর থেকে ভোট গ্রহণ হয়নি রাষ্ট্রপতি নির্বাচনে। এবারও একাধিক প্রার্থী না থাকলে ভোট গ্রহণ পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আমাদের তো ইলেকশনটা যখন করতে হবে এখানেই হবে ইলেকশনটা। নমিনেশন যদি আমাদের ওখানে সাবমিট করবে, ইলেকশনটা এখানেই করতে হবে। আপনি জানেন যে চিফ ইলেকশন কমিশনার ইজ দ্য রিটার্নিং অফিসার, নির্বাচনী কর্মকর্তা হিসেবে কাজ করেন। তো এমন সব কিছু কিন্তু ইলেকশন যদি হয় তাহলে এখানেই হবে। আর যদি ক্যান্ডিডেট যদি সিঙ্গেল থাকে, কোনো প্রতিযোগিতা যদি না হয়, তাহলে তার ইলেকশনের দরকারই নেই। এ সময় সাতক্ষীরা 4 আসনে জামায়াতের এমপি গাজী নজরুল ইসলামের বিষয়ে চিঠি পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করার কথাও জানান সিইসি AMM নাসির উদ্দিন। ইয়াসিন রানা, ATN বাংলা, ঢাকা। সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা, বিষয়টি আদালতের এখতিয়ার। তবে রাষ্ট্রপতি হবার আগে ও পরে কোনো দুর্নীতি, অনিয়ম করে থাকলে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে বলে জানালেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, জুলাই আন্দোলনে স্নাইপার দিয়ে 7.62 মিলিমিটার বুলেট ব্যবহারের অভিযোগ সঠিক নয়। পুলিশের চাইনিজ রাইফেলই এই বুলেট ছিল। তথ্য উপদেষ্টা আরও জানান, টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক্স পাওয়ার বিষয়টি খতিয়ে দেখছে সরকার। রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সীমানা প্রাচীর ধসে এক নারীসহ 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে শিশুসহ অন্তত 6 জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকা 14 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম। আরও জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানা প্রাচীরের সামনে টিসিবির পণ্য বিক্রি চলছিল। এ সময় হঠাৎ ধসে পড়ে প্রাচীর। এতে ঘটনাস্থলেই এক নারীসহ প্রাণ হারান 2 জন। আহত হন অন্তত 6 জন। নিহতদের একজন নাসিমা বেগম। অপর নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঢাকা মেডিকেলে এখন একজন চিকিৎসাধীন অবস্থায় আছে, আর 5 জন আছে পঙ্গু হাসপাতালে। এদের মধ্যে 2 জন আশঙ্কা যুক্ত আর কি। স্থানীয়রা জানান, বিকট শব্দে দেয়ালটি ধসে পড়লে নিচে বেশ কয়েকজন চাপা পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে পাঠায়। তবে আজকে যে ঘটনা ঘটেছে, সবাই গরিব মানুষ যারা মারা গেছে। আমি নিজে একজনকে রিক্সাতে উঠাইয়ে দিয়েছি, পা ভাঙ্গা আর কি গাড়ির তলে হান দিয়ে গেছে, আর বই ব্যথা পাইছে। এবার টাইনে বাইরে হচ্ছি আমি দেখে তো অসুস্থ হয়ে গেছি। পরে আর 2-3 জন লইয়া বাইরে মেডিকেল লয়ে গেছি, যাইতে যাইতে আর কি মারা গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা 14 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম। ঘটনার তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। সেই সাথে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার কথাও জানান স্থানীয় সংসদ সদস্য। আমাদের সন্তানরা এখানে পড়াশোনা করে, অবিলম্বে এর সমীক্ষা হওয়া দরকার। আরও যেটুকু দেয়াল অবশিষ্ট রয়েছে, যে বিল্ডিংটি জরাজীর্ণ একটি বিল্ডিং এখানে আছে, এখানে কি এই শিক্ষা কার্যক্রম চলা নিরাপদ কিনা সেটাও এখন তদন্ত হওয়া দরকার। এ সময় বিভিন্ন ভবন ও রাস্তা সংলগ্ন জরাজীর্ণ সীমানা প্রাচীর দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় সংস্কার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান ব্যারিস্টার কাশেম। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। বিএনপি আওয়ামী লীগের পথ অনুসরণ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় ছাত্র শক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। হবিগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে মঙ্গলবার রাতে রাজধানীতে বিক্ষোভ মিছিল পরবর্তী সময়ে শাহবাগে তিনি মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তার দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না। বলেন, নেতাদের শোটবুট ছেড়ে রাস্তায় আসতে হবে। জানান, হবিগঞ্জের হামলা নতুন ফ্যাসিবাদ উত্থানের চিত্রমাস। অন্য বক্তারা বলেন, দ্রুত সময় এর বিচার না হলে কঠোর আন্দোলনে যাবেন তারা। পরে নেতারা জানান, আজ সারা দেশে বিক্ষোভ মিছিল করবে এনসিপি। এর আগে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করে
বাংলা মোটর থেকে। রাত 10:30টায় বাংলা মোটর মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শাহবাগে গিয়ে তা শেষ হয়। বর্তমান সময়ের কাগুজে আওয়ামী লীগ, যে বিএনপির এখনো সাংগঠনিক মেরুদণ্ড শক্তিশালী হয়নি, সেই বিএনপি দেখছি যে সারা দেশে হামলা চালাচ্ছে। আমরা সন্ত্রাসী বিএনপিকে বলতে চাই, আওয়ামী লীগের ফ্যাসিবাদী কায়দা যদি দেশ পরিচালনা করতে চান, আওয়ামী লীগ যেভাবে এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, আপনারাও সেই একইভাবে এই দেশ থেকে বিতাড়িত হবে। হবিগঞ্জে হামলার প্রতিবাদে আগামীকালকে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা মহানগরে এনসিপির জেলা মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির 5 দফা দাবিতে ডাকা দেশব্যাপী অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর ন্যাম ভবনে সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও প্রশাসনের লোকজনের সাথে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। এ সময় শামসুর রহমান শিমুল বিশ্বাস জানান, আগামী 1 মাসের মধ্যে 5 দফা বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ধর্মঘট প্রত্যাহার করায় রোগী পরিবহনের ভোগান্তির আশঙ্কা দূর হলো। এর আগে বাণিজ্যিক নীতিমালা, হাসপাতালের পার্কিং সুবিধা নিশ্চিত করা, টোল মওকুফ সহ 5 দফা দাবিতে দীর্ঘদিন আলোচনা করতে চেয়েও সুযোগ না পাওয়ার আজ ভোর 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছিল বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। আমরা উভয় পক্ষ আলাপ আলোচনায় একমত হয়ে অ্যাম্বুলেন্স মালিক সমিতির পক্ষ থেকে তাদের প্রতিনিধি ফুয়াদ ভাই ধর্মঘট প্রত্যাহার ঘোষণা করেছেন। আমরা আগামী 1 মাসের মধ্যে তাদের প্রতিনিধিদের নিয়ে বিআরটি এর চেয়ারম্যানের অফিসে বৈঠক করে যৌক্তিক দাবিগুলো পূরণের জন্য চেষ্টা করব। দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 6 বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার গভীর রাতে প্রদেশের কুইন্সটাউনের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের ভেতরে থাকা আবাসিক কক্ষে আগুন লাগলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কক্ষে ঘুমিয়ে থাকা বাংলাদেশিরা আটকা পড়েন এবং ঘটনাস্থলে 6 জনের মৃত্যু হয়। আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। নিহতদের মধ্যে নারায়ণগঞ্জের আলিটেক ইউনিয়নের কোরকেরচর গ্রামের 3 জন রয়েছেন। তারা হলেন ফাহিম, আপন আহমেদ ও নূর মোহাম্মদ। আরও রয়েছেন আলিটেকের তৈলখিরার চরের ফয়সাল, ফতুল্লার শাহিন এবং মুন্সিগঞ্জের রাজিক। এই ঘটনায় নিহতের পরিবার স্বজন ও দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় মঙ্গলবার সকালে ওভাল অফিসে পৌঁছান জেলেনস্কি। এরপর 2 নেতার রোধদার বৈঠক শুরু হয়। সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি, ফলে ওভাল অফিসে ট্রাম্প ও জেলেনস্কির কোনো আনুষ্ঠানিক ছবি বা বক্তব্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। বৈঠকে ইউক্রেন যুদ্ধ, নিরাপত্তা সহযোগিতা এবং ওয়াশিংটন কিয়েভ দ্বিপাক্ষিক সম্পর্ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এরপর জেলেনস্কি সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেবেন। বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে বীর ইশাখা স্মৃতি সাহিত্য পরিষদের উদ্যোগে গণিজন সংবর্ধনা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তন সেগুনবাগিচা এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। সভাপতিত্ব করেন চৌধুরী গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ ফিল্ম ক্লাবের সাবেক প্রেসিডেন্ট লায়ন এম নজরুল ইসলাম চৌধুরী। প্রধান আকর্ষণ ছিলেন চলচ্চিত্র অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহসভাপতি ডিএ তায়েব। এছাড়াও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনয় শিল্পী, সঙ্গীত শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন। এটিএন বাংলা ও এটিএন নিউজের সহযোগিতায় অনুষ্ঠানটি সংবাদ মাধ্যমে তুলে ধরা হয়। এবার খেলার খবর।
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। ফ্রান্সের জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেলেন কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। 4 বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচকে নিয়োগ দেওয়া হয়। সেই হিসেবে 2030 সাল পর্যন্ত দলটির দায়িত্বে থাকবেন বিশ্বকাপ জয়ী এই সাবেক তারকা ফুটবলার। পরাগ আরমানের রিপোর্ট। দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফ্রান্সের ডাগআউটে বসছেন দেশটির অন্যতম সেরা ফুটবলার জিনেদিন জিদান। ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ ভিয়াল্লো জিদানকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দেন। les qualifications 2026 বিশ্বকাপে ফ্রান্সের চতুর্থ স্থান দখলের পর 14 বছরের দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি টেনে কোচের পদ ছাড়েন দিদিয়ের দেশম। তার কোচিংয়ে ফ্রান্স 2018 সালে বিশ্বকাপ জেতে এবং 2022 সালের বিশ্বকাপও ফাইনালে পৌঁছায়। ফ্রান্সের ইতিহাসের সফলতম কোচদের তালিকায় দেশম অন্যতম। এদিকে খেলোয়াড় হিসেবে জিদানকে বিশ্বের সর্বকালের সেরা ফুটবলারের একজন হিসেবে বিবেচনা করা হয়। তিনি 1998 বিশ্বকাপ এবং 2000 সালে ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কোচ হিসেবে জিদানের সাফল্যের ঝুলি সমৃদ্ধ। 2 মেয়াদে কোচ হিসাবে তিনি রিয়াল মাদ্রিদকে টানা 3টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেতাব এবং 2টি লা লিগা ট্রফি জেতান। এবার দেশকে দেয়ার পালা জিদানের। আজকের দিনটি আমার কাছে স্বপ্নের মতো। আমি এটুকু বলতে পারি যে গত 4-5 বছরে বিভিন্ন ক্লাবের দায়িত্ব নেওয়ার প্রস্তাব আমি পেয়েছিলাম, কিন্তু ফরাসি জাতীয় দলের প্রতি ভালোবাসার টানে সেসব প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। ফরাসি দলের হয়ে কাজ করা এবং দলটিকে জয়ের পথে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমার একমাত্র লক্ষ্য। জাতীয় দলের জার্সিতে একসময় ইতিহাস লিখেছিলেন, এবার কোচ হিসাবে সেই ইতিহাসকে আরো সমৃদ্ধ করার চ্যালেঞ্জ নিয়েই শুরু হচ্ছে জিদানের নতুন অধ্যায়। 25 সেপ্টেম্বর নেশনস লিগে তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে পারে জিদানের ফ্রান্স অধ্যায়। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরো একবার। গ্যাস সংকট সমাধানে টেলিফোনে তারেক রহমানকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এলএনজি আমদানিতে আলোচনা চলছে জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী। জ্বালানি সংকটে $350 মিলিয়ন রপ্তানি পণ্য উৎপাদনে অনিশ্চয়তা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও গ্যাস উত্তোলনের কথা বলছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ জাপান কৌশলগত সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রী গুরুত্বারোপ। বিনিয়োগ বাড়াতে আহ্বান, আগ্রহী হলে নারায়ণগঞ্জের মতো আরেকটি শিল্প পার্ক স্থাপনে সহযোগিতার প্রতিশ্রুতি। এবং শ্রমবাজার খুলতে মালয়েশিয়া প্রবাসী কল্যাণ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ফলপ্রসূ আলোচনার কথা বলছে কুয়ালালামপুর। দক্ষ মানব সম্পদ তৈরিতে কাজ করছে সরকার, জানালেন অর্থমন্ত্রী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।